আমার জীবনের একটা সুন্দর মুহূর্ত হচ্ছে যখন আমি স্কুলে যখন পড়তাম তখন ক্লাসের পড়া বাদ দিয়ে আমি বিভূতিভূষণের একটা গল্প সমগ্র আমার এক বন্ধু পুরস্কার হিসেবে পেয়েছিল স্কুল থেকে। তো ওর কাছ থেকে বইটা নিয়ে আমি ছিঁড়ে খুঁড়ে ওকে ফেরত দিয়েছিলাম, যাই হোক অনেক পরে। সে কলঙ্ক আমার মধ্যে আছে, যাই হোক। বাট বিভূতিভূষণের গল্প সমগ্র প্রথম খণ্ড আমি একটা পেয়েছিলাম অশোক বুক এজেন্সির যে ছাপা বইটা আছে। তো ওখান থেকে আমার তার আগে গল্প টল্প পড়তাম এটা ওটা, বাট ওখান থেকে একটা সাহিত্যের প্রতি যে প্রেম ভালোবাসা মানে তার আগে ছিল, তারপর থেকে একটু বেশি হয়ে গেছে আর কি হয়েছিল। তারপর 11-12-এ সায়েন্স নেওয়া, আস্তে আস্তে সাহিত্য থেকে সরে আসা, তারপর পড়তাম এটা ওটা, সেভাবে হয় না, অভ্যেস চলে গেছে। তারপর মাঝে ক্লাস 12 পড়তে মানিক উপন্যাস সমগ্র কিনেছিলাম। বাবা, সে এক ভয়ঙ্কর বিষয়। কি মানে বাংলা পড়েও মনে হচ্ছে যেন কি একটা পড়ছি, মাথায় ঢুকছে না। ফিজিক্স পড়ার মতো ব্যাপার। মানে প্রাপ্তবয়স্কদের জন্য, প্রাপ্ত মনস্কদের জন্য, নট বয়স্কদের জন্য। তো তারপর অনেক বই কিনেছি, ইংরাজি বাংলা পড়েছি অল্প স্বল্প, কোনোটা পড়িনি, কোনোটা বা কিনে জাস্ট রেখেই দিয়েছি। কিন্তু আমি ফাইনালি ডিসাইড করলাম যে ঠিক আছে, অত খাটাখাটনি করার দরকার নেই, আমি আবার আমার বিভূতিভূষণে ফিরে যাই। তো বিভূতিভূষণের গল্প সমগ্র সেকেন্ড যে খণ্ডটা আছে, তৃতীয় খণ্ড যেটা আছে, এটা কালকে বইমেলা থেকে কিনে এনেছিলাম। আর এই আজকে রাত্রে শোয়ার আগে একটু পড়ছি। গল্পটার নাম হচ্ছে আমার লেখা। তো বিভূতিভূষণের নিজের লেখক হিসাবে হয়ে ওঠার যে বর্ণনা, সেটা উনি গল্পের মধ্যে দিয়ে দিয়েছেন। হতে পারে এটা ওনার প্রথম গল্প, আমি জানি না এখনও কিছুই, আমি জাস্ট গল্পটাই মাত্র পড়ে ভিডিওটা রেকর্ড করছি, কারণ আমার যে মাথায় যেগুলো হচ্ছে সেগুলো বলার জন্য। তো প্রথমেই উনি বলছেন, আমি কেমন করে লেখক হলাম, এ আমার জীবনের, আমার নিজের কাছেই একটা অদ্ভুত ঘটনা। অবশ্য হয়তো এ কথা ঠিক, নিজের জীবনের অতি তুচ্ছতম অভিজ্ঞতাও নিজের কাছে অতি অপূর্ব। তা যদি না হতো তবে জগতে লেখক জাত্তারই সৃষ্টি হতো না। নিজের অভিজ্ঞতাতে এরা মুগ্ধ হয়ে যায়। আকাশ প্রতিদিনের সূর্যোদয় ও সূর্যাস্তে কত কল্পলোক রচনা করেছে যুগে যুগে, তারই তলে কত শত শতাব্দী ধরে মানুষ নানা তুচ্ছ ঘটনার মধ্যে দিয়ে নিজের দিন কাটিয়ে চলেছে। মানুষের জন্ম, মৃত্যু, আশা, নৈরাশ্য, হর্ষ, বিষাদ, ঋতুর পরিবর্তন, বনপুষ্পের আবির্ভাব ও তিরোভাব, কত ছোট বড় ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে। কে এসব দেখে, এসব দেখে মুগ্ধ হয়? এক শ্রেণীর মানুষ আছে যাদের চোখে কল্পনা সবসময় মোহ অঞ্জন মাখিয়ে দিয়ে রেখেছে। অতি সাধারণ পাখির অতি সাধারণ সুরও তাদের মনে আনন্দের ঢেউ তোলে। অস্তদিগন্তের রক্তমেঘ স্তূপ স্বপ্ন জাগায়, আবার হয়তো তারা অতি দুঃখে ভেঙে পড়ে। এরাই হয় লেখক, কবি, সাহিত্যিক। এভাবে গল্পটা শুরু হয়েছে আর কি। তো তারপরে উনি বলছেন 1922 সাল, উনি ডায়মন্ড হারবারের একটা গ্রামে হাই স্কুলের মাস্টারির চাকরি নিয়ে গেছিলেন আষাঢ় মাসে। এই লাইনটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাসটা কেন? কারণ আষাঢ় শ্রাবণ এই যে টাইমটা, এটা হচ্ছে বর্ষাকাল। আর বর্ষাকাল নিয়ে প্রচুর গল্প আছে। মানে প্রচুর বর্ষাকাল নিয়ে নয়, বাট গল্পে প্রচুরবার বর্ষায় ফিরে ফিরে এসেছে। পথের পাঁচালীতেও বর্ষা ফিরে ফিরে এসেছিলো। বর্ষাতে ওদের ফ্যামিলি, মানে ওদের পরিবারের যে সমস্যার মধ্যে, ভয়ঙ্কর সমস্যার মধ্যে দিয়ে যেতে হতো, জল পড়তো। তারপর তো বর্ষাতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে পুজোর ঠিক আগে মারা গেল। দুর্গা পুজোর আগে না পরে, যাই হোক পুজোর আগে মনে হয়, হ্যাঁ। তো যাই হোক, সব গল্পে এরকম প্রচুর জায়গায় বর্ষার ব্যাপারটা আছে। তো এটা বর্ষাটা পড়ার পরে, আষাঢ় মাসটা পড়ার পর একটা মনের ভেতর কিছুটা হলো আর কি, ঠিক আছে। আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা বলছি এতদিন পর বিভূতিভূষণ পড়ার। তারপরে এই যে একটা বৈঠকখানায় বসেছিলেন উনি, ঠিক আছে। অপরিচিত মহলে নিজেকে অত্যন্ত অসহায় বোধ করছি। বৈঠকখানার ঘরের সামনে ছোট্ট একটু ঢাকা বারান্দাতে একলা বসে সামনের সদর রাস্তার দিকে চেয়ে আছি।
তো এই যে বর্ণনাটা দিয়েছেন এটা যখন পড়ছি মাথায় একটা আমার ছবি এলো। তো এই রকমের ছবি এর আগে বেশ কিছু গল্পতে এসেছিলো। তো সেই সেম ছবিটা যখন মাথায় এলো তখন তখন মানে আমার ভালো লাগলো। মানে আশার আর এই যে বৈঠকখানা, বিভূতিভূষণের বৈঠকখানা, বৈঠকখানা অনেকের গল্পে আছে। বিভূতিভূষণের বৈঠকখানার ছবিটা আলাদা, রবীন্দ্রনাথের বৈঠকখানা ছবিটা আলাদা, বঙ্কিমচন্দ্রের বৈঠকখানা ছবিটা আলাদা, শরৎচন্দ্রের বৈঠকখানা ছবি আলাদা। যাই হোক, বিভূতিভূষণের বৈঠকখানা অন্য রকমের। তারপর এখানে ওনার একজন পাঁচু গোপালের সাথে, পাঁচু গোপাল চক্রবর্তীর সাথে দেখা হলো, যে স্কুলে পড়ে এবং গল্প টল্প লেখে, বালক কবি বলে। তো ওখানে ওখানে বলছেন যে লেখক এখানে বলছেন যে পত্রিকাটা সম্বন্ধে, অবশ্য কাগজখানা দেখে আমার খুব ভক্তি হলো না। স্টেশনের কাছে একটা ছোট প্রেস আছে এখানে, সেই প্রেসেই ছাপানো অতি পাতলা জিলজিলে কাগজ। পত্রিকাখানিকে মাসিক, পাক্ষিক ইত্যাদি না বলে ঐকিক বললেই এর স্বরূপ ঠিক বোঝানো হয়। অর্থাৎ যে শ্রেণীর পত্রিকা গ্রামের উৎসাহী লেখা বাতিগ্রস্ত ছেলেছোকরার দল চাঁদা তুলে একটিবার মাত্র করে, কিন্তু পরের বারে উৎসাহ মন্দীভূত হওয়ার দরুন আশানুরূপ চাঁদা না ওঠাতে বন্ধ করে দিতে বাধ্য হয়, এই সেই শ্রেণীর পত্রিকা। তো হ্যাঁ, এরকম হয়ে থাকে। আর এটা তো নয়, কি একটা বলতে যাচ্ছিলাম আমি, এই যে আহ, এই তো এইখানে, যে পরদিন সে সকালবেলাতেই এসে হাজির হলো, সঙ্গে একখানা ছাপানো গ্রাম্য মাসিক পত্রিকা কাগজের আমাকে দেখিয়ে বললে, এই দেখুন, এই কাগজখানা আমাদের গাঁ থেকে বেরোয়, এর নাম বিশ্ব। এই দেখুন, প্রথমেই মানুষ বলে কবিতাটি আমার, এই আমার নাম ছাপার অক্ষরে লেখা আছে কবিতার ওপরে বলেই ছোকরা সগর্বে কাগজখানা আমার নাকের কাছে ধরে নিজের নামটি আঙুল দিয়ে দেখিয়ে দিলে। তো এই যে ছাপার অক্ষর, এটা আমি জানি না, এখন আমি বড় হয়েছি, ফেসবুক এসছে, ইউটিউব এসছে, ইউটিউবে ভিডিও আপলোড করছি, এর জন্য আমার মনে হয় কি না। বাট আমরা যখন স্কুলে পড়তাম তখন তো এত ইন্টারনেটের ব্যাপার ছিল না, 2012, 13, 14, 15, তারপর থেকে আস্তে আস্তে জিও 16তে না 17তে এলো, যাই হোক। তো তার আগে অব্দি সেরকম ইন্টারনেটের অত ব্যাপক প্রচলন ছিল না। আর আমাদের স্কুল থেকেও এরকম কিছু পত্রিকা বেরোতো, তো আমাদেরও তখন একটা খুব ইচ্ছে হতো যে না, কিছু একটা লিখবো যেটা পত্রিকায় বেরোবে। এখন মনে হয় ঠিক আছে, হ্যাঁ লেখা দেওয়াই যায়, অনেক পত্রিকায় বেরো, অনেকেই লেখা যায়। আহ, হয়তো দিলাম, বেরোলো, ভালো লাগলো। But তখন যে একটা ব্যাপার ছিল, মানে তখন সেই ব্যাপারটা এখন জানি না, মনে আসে না অতটা। আর একটা ব্যাপার হচ্ছে যে মানুষ নিয়ে একটা গল্প, হয়তো মানুষ নিয়ে যে এই ধরনের যে কবিতা গল্পগুলো নর্মালি আমরা লিখি ছোটোবেলায়, তো ওগুলো খুব একটা জেনারেল একটা আইডিয়া থাকে আমাদের মানুষ সম্বন্ধে, মানুষ তো ভালো, মানুষ তো অনেক বড়, মানুষ সবার উপরে। অনেক নুয়ান্সেস থাকে তো জীবনে মানুষ সব কিছু সম্বন্ধেই, তো সেই নুয়ান্সেসগুলো তখন হয়তো থাকে না লেখার মধ্যে। বাট এখন হয়তো বড় হয়ে আমি এই জিনিসটা ক্রিটিসাইজ করতে পারি। বাট ওই ওই বয়সে যখন কেউ লেখে, সে ওইটাই ভাবে, আমিও ওইভাবেই ভাবতাম যখন ছোট ছিলাম, তো আমিও জিনিসটার সাথে রিলেট করতে পারছি। আর একটা লাইব্রেরি, গ্রাম্য লাইব্রেরির কথা বলা আছে, আমাদের গ্রামে একটা দারুণ লাইব্রেরি ছিল। কালকে বইমেলা গেছিলাম, অনেক বই আছে, এক্সপেরিমেন্ট করার মতো বই। আমি জানি না ভালো হবে কি না, অদ্ভুত অদ্ভুত বই, টুকু টুকু পাতলা পাতলা, কিন্তু অনেক দাম, 250, 300, 400। অত অত টাকা পয়সা নেই আমার কাছে অত বই কেনার মতো, আমি জাস্ট দুটো বই কিনেছি, ঠিক আছে। উম, টাকা পয়সার অভাব চলছে। তো এই বইগুলো লাইব্রেরি থাকলে কি হয়, লাইব্রেরিতে অনেক রকম বই ছিল, ওই লাইব্রেরি থেকে বইগুলো একটা এনে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পড়ে, এটা অনেক বই পড়েছি যেগুলো আমি ভুলেও গেছি কী কী পড়েছি না পড়েছি। বাট ওই এক্সপেরিমেন্টগুলো একটা বই পড়া মানে একটা অন্য জগতে চলে যাওয়া, সেই জগৎটার সাথে একটা পরিচয় হওয়া, ভালো লাগে। এখন পিডিএফও পড়া যায়, পিডিএফও প্রচুর বই আছে, অনেক বেশ কিছু পড়েওছি। বাট ওই লাইব্রেরিতে গিয়ে পড়ার মধ্যে একটা ব্যাপার ছিল। তারপর তো করোনার মানে কোভিড আসার পর থেকে লাইব্রেরিটা, গ্রাম্য লাইব্রেরি বন্ধ হয়ে পড়ে আছে, 5 বছর হয়ে গেল, কোনো ব্যাপারই নেই। প্রচুর ভালো ভালো বই ছিল, সব উয়ে টুয়ে নষ্ট করে দিয়েছে এতদিনে, ওই একটা খারাপ লাগে খুব। তো যাই হোক, অনেক বেশি বুকে ফেললাম যেটা বলতে চাইছিলাম, আর সেসব বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম। এইখানে একটা লেখা পড়লাম, যেটা মনে হচ্ছে যে বিভূতিভূষণ যেহেতু প্রথম লিখছেন, ওই জন্য লিখেছেন না কেন লিখেছেন জানি না। তো
এখন গল্পের এখন কনটেক্সট হচ্ছে পাঁচু গোপাল বলে দিয়েছেন যে আমাদের স্কুল মাস্টার মানে বিভূতিভূষণ একটা গল্পের বই বার করছেন, তো যাই হোক সেটা নিয়ে উনি বড্ড মুশকিলে পড়েছেন, তো পাঁচু গোপালকে নিয়ে বলছেন সে যা ছেলে মানুষই করে ফেলেছে তার আর চারা নেই। আমি এখন নিজের মান বজায় রাখি কেমন করে? चारा नहीं, चाराটা হিন্দিতে ব্যবহার করা है। इसका क्या कर सकता हूँ और कुछ चारा नहीं है, तो मतलब चारा नहीं है तो मतलब হিন্দি का ওয়ার্ড हो गया না। বাংলায় আমি চারা নেই শব্দটা শুনিনি, জানি না কেন ওটা আছে বাংলা হিসেবে লেখা আছে না কীভাবে লিখেছেন উনি। সে ইংরেজিতেও কিছু শব্দ বাংলাতে লেখা আছে, ট্র্যাশ ট্র্যাশ বলে দুটো শব্দ লেখা আছে। এটা একটা হলো। তারপর এখানে একটা জায়গায় বলেছেন যে বালকটি, এই যে বিভূতিভূষণের গল্পের একটা বড় বিষয় আমি খেয়াল করি যে উনি কিছু একটা নিয়ে শুরু করছেন, ওটা বলতে বলতে কোথায় চলে যান, মানে নিজের একা আছেন, একটা জায়গায় গেছেন, একজনের সাথে পরিচয় হলো, তারপর তাকে নিয়ে কথা বলতে লাগলেন। এই যে বলছে একদিন পাঁচু গোপাল আমাকে নিয়ে গ্রামের বাইরে মাঠে বেড়াতে যেত। প্রাকৃতিক সৌন্দর্যের চোখও তার বেশ ছিল। মাঝে মাঝে তার মুখে কবিতা তৈরি করে আমাকে শোনাতো। অনেকগুলো কবিতা হলে তারপর একটা কবিতার বই ছাপাবে এমন ইচ্ছা প্রকাশ করতো। তো এখানে এই দুটো গল্প, যে একটা হচ্ছে হঠাৎ করে পাঁচু গোপালকে নিয়ে এখানে কথা শুরু হয়ে গেল। আর এই যে বই বার করার, আমিও একটা ছোটবেলায় অনেক ক্লাস ফাইভে পড়তে 30-32টা কবিতা লিখেছিলাম, কী লিখেছিলাম মনে নেই। কোনো একটা শুকতারা না কোথায় পাঠিয়েছিলাম, সে তো গেছে তো গেছেই, সে আর আসেনি কোনো দিন ফেরত। যাই হোক এই যে এখান থেকে আবার যখন কথা বলতে বলতে হঠাৎ করে আমাদের ইয়েতে চলে এলো, গল্প চলে এলো আমাদের গ্রাম্য লাইব্রেরি। সেখানে ওই ডিটেকটিভ উপন্যাস ছাড়া চলে না, নাহলে লোকজন চাঁদা দেবে না। মানে গল্পটা এত স্মুথলি ট্রানজিশন করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিভূতিভূষণের। এখানে একটা লাইন আছে যে সে বললে খুব হবে, আপনি যখন বিএ পাস তখন আপনার কাছে এমন কিছু কঠিন হবে না, একটু চেষ্টা করুন তাহলেই হয়ে যাবে। লেখা সম্বন্ধে পাঁচু গোপাল বিভূতিভূষণকে বলছেন। তখন বয়স অল্প, বুদ্ধিশুদ্ধি পাকেনি, তবুও আমার মনে হলো বিএ পাস তো অনেকেই করে, তাদের মধ্যে সকলেই লেখক হয় না কেন? অথচ বিএ পাস করা লোকেদের ওপর পাঁচু গোপালের এই অহেতুক শ্রদ্ধা ভেঙে দিতেও মন চাইলো না। এই নিয়ে কোনো তর্ক আমি আর তার সঙ্গে করি না। তো আমাদের ক্ষেত্রে এটা হয়, আমরা গ্র্যাজুয়েশন করছি, মাস্টার্স করছি, তো ঠিক আছে অনেকেই তো করে। বাট কেউ যখন মানে বলে ও আচ্ছা মাস্টার্স করছো, ও আচ্ছা গ্র্যাজুয়েশন করেছো, আমি জানি বিরাট ব্যাপার নয়, অনেকে করছে, বাট তাও ওরকম হ্যাঁ হ্যাঁ এটা করছি, তখন একটা ভাব নিয়ে বলতে হয় আর কি। মাস্টার্স করছি, অনেক টাফ। আর আরেকটা লাস্ট একটা কথা বলবো, যেটা আমার চোখে জল চলে এলো পড়তে পড়তে। কারণ বিভূতিভূষণের প্রেমের গল্পগুলো না একদম দারুণ। তার মানে ওই সেন্সে বলছি না, মানে একটা ছোট্ট মুহূর্ত, একটা ছোট্ট, যেমন তিরলের বালাতে ছিল জাস্ট একটা চললো গাড়িতে, গরুর গাড়িতে একটা মেয়ে যার মানসিক অবস্থা ভালো নেই, তার প্রেমে মানে তার প্রতি একটা ভালো লাগা চলে এলো অদ্ভুত ধরনের। এই ধরনের একটা ইয়ে ছিল যে মায়ার, ভুলে গেলাম, ক্লাস 12 একটা বাংলায় গল্প ছিল আমাদের, 11-এ মনে হয়, ভুলে গেলাম আমি। কোন একটা লেখক কোন একটা জায়গায় যাবে, একটা অদ্ভুত জায়গায়, প্রচুর মশা ম্যালেরিয়া, একটা পাতলা মেয়ের সাথে দেখা হবে, তাকে ভালো লেগে যাবে, বিয়ের প্রস্তাব দেবে, তারপর যখন সভ্যতার তেলেনেপথ আবিষ্কার, সভ্য জগতে ফিরে আসবে, তখন মনে হবে কী ভুলই না করতেছিলাম, মায়ার ফাঁদে পড়ে গেছিলাম। তো এই ধরনের কিছু ফিলিং মাঝে মধ্যে হয়, যে কাউকে দেখে তার দুরবস্থায় তাকে দেখে তাকে ভালো লেগে যায়। বা আরও অনেক রকমের হয়, একটা তিরলের বাড়া আছে, তা কিন্নর দল আছে, কিন্নর দল তো খুব খারাপ লেগেছিলো যখন পড়েছিলাম। তারপর তো অপু দুর্গা তো এদিকে আছে, আর ভাই বোন যাই হোক, আর এদিকে অপু অপর্ণার প্রেম যেটা, অপু লীলার প্রেম যেটা, অদ্ভুত ধরনের। হ্যাঁ, লীলা গ্লাস থেকে দুধটা খেয়ে অর্ধেক খেয়ে বলছে তুমি খাও, একটু দুধটা দিচ্ছে, মানে যখন বয়স কম থাকে তখন এই ধরনের জিনিসগুলো হয়। তো এই লেখার মাধ্যমে এই মোমেন্টগুলোকে রিলিভ করা যায় যখন আমরা বড় হয়ে যাই না। এই যে এখানে একটা বলেছে অবশেষে, এই যে লেখক এখন প্লট খুঁজছেন, গল্পের প্লট খুঁজছেন, তো গল্পের প্লট খোঁজার মধ্যে এখন বক্তব্য হচ্ছে, ওনার বক্তব্য হচ্ছে যে বিশ্লেষণমুখী অভিব্যক্তির পথ তার মন তখনও খুঁজে পায়নি। তো
উনি এখন প্লট খুঁজতে খুঁজতে ওনার মনে পড়ল যে সেই পল্লীগ্রামে একটি ছায়াবহুল নিভৃত পথ দিয়ে শরতের পরিপূর্ণ আলো ও অজস্র বিহঙ্গ কাকলির মধ্যে প্রতিদিন স্কুলে যাই। আরেকটি গ্রাম্য বধূকে দেখি পথিপার্শ্বের একটি পুকুর থেকে জল নিয়ে কলসি কক্ষে প্রতিদিন স্নান করে ফেরেন। প্রায়ই তার সঙ্গে আমার দেখা হয়, কিন্তু দেখা ওই পর্যন্ত। তার পরিচয় আমার অজ্ঞাত এবং বোধ হয় অজ্ঞাত বলেই একটি রহস্যময় মূর্তিতে তিনি আমার মানসপটে একটা সাময়িক রেখা অঙ্কিত করেছিলেন। মনে মনে ভাবলাম, এই প্রতিদিনের দেখা অথচ সম্পূর্ণ অপরিচিত বধূটিকে কেন্দ্র করে একটি গল্প আরম্ভ করা যাক তো, কি হয় দেখি। তো এই যে গল্প লেখা বিভূতিভূষণের, কি একটা অদ্ভুত, সাধারণ জিনিসটাকে এত অসাধারণ করে লেখেন, তার সূত্রপাত এখান থেকে হয়তো। তো এই লাইনটা জানি না, পড়তে পড়তে ওই যে যখন বিভূতিভূষণ পড়তাম, তার বর্ণনা সাথে যখন আমরা একটা লেখা পড়ি, আমাদের মানসপটে যেটা বলে, মানে মনে একটা ছবি ভেসে ওঠে। তো অনেক দিন পর বিভূতিভূষণের গল্প পড়ছি, এই লেখাগুলো পড়তে পড়তে আবার সেই ছবিগুলো মনের মধ্যে ফুটে উঠলো। আর যেই ছবি ফুটে উঠলো, সেই স্কুল জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভেসে এলো। তো ওতে আর চোখে জল এসেছিলো। তাই আমার মনে হলো যে এই যে একটা জাস্ট গল্প পড়লাম, অনেক সময় মনে হয় না, কিছু একটা পড়লাম, আমরা কেন পড়ছি? কারোর সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, এবার করলাম শেয়ার। এখানে কে দেখবে তার ঠিক নেই, সেটা আলাদা কথা, কে দেখছে। বাট আমি তো বলে দিলাম ক্যামেরার সামনে, ক্যামেরা ওপেন করে। রাত 12টা-1টা বাজে এখন, বক 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 করছি, চারিদিক শুনশান, কিন্তু ভালো লাগলো। যাই হোক, থ্যাংক ইউ। যদি দেখে থাকেন, এতক্ষণ কেউ দেখবেন, আই গেস। টাটা।